দেখতে দেখতে শীতকাল চলে এলো। এই শীতকালে পিঠে আর নলিন গুড়ের সন্দেশ পুরো জমিয়ে দেয়। ভাবছি এবার খেজুর গাছে হাঁড়ি বাঁধবো, ভালো রস পাবো। শীতকাল মানেই শুধু খাই খাই, খিচুড়ি, পিঠে, পায়েস, আর তার সাথে বনভোজন তো লেগেই আছে। বনভোজন করলে সবাই মিলে একসাথে খুব আনন্দ হয়। সেই কবে ছোটবেলায় স্কুলে পড়াকালীন বনভোজন করেছিলাম। তারপর তো আস্তে আস্তে সবাই বড় হয়ে গেছে, আর এখন যে যার কাজেও চলে গেছে। এখন তো আর এসব হয়ই না। হ্যাঁ রে, সেই শৈশবের দিনগুলো মনে পড়লে খুব দুঃখ হয়। আর শৈশবের দিনগুলো ফিরে আসবে না। কদিন পর আমাদের ওই নদীর ধারে অনেক লোক আসবে পিকনিক করতে। তা ঠিক, কদিন পরে সব লোক চলে আসবে এখানে পিকনিক করতে। নদীর ধারে তো সবাই জায়গাও পাবে না। ছোটবেলায় তো আমরাও কত নদীর ধারে পিকনিক করেছি। তা ঠিক, এখন শুধু ব্যস্ততা, কাজ, আর ভালো লাগে না এ জীবন। তাহলে তো একটা পিকনিক করা যায়, গ্রামের সকলে মিলে নদীর ধারের ওই ফাঁকা জায়গাটায় একটা পিকনিক করলে কেমন হয়? চা দোকানের এই কথা ভাবতে থাকে রতন আর রবি, এবং তাদের দুজনের মুখেই হাসি ফুটে ওঠে। দারুণ কথা বলেছ। তোমার মাথায় তো খুব বুদ্ধি। আমাদের দুজনের কারোর মাথায় আসেনি এই পিকনিকের কথা। গ্রামের সকলে মিলে পিকনিক করলে বেশ ভালোই মজা হবে। তবে কারা কারা এই পিকনিক করবে কে জানে। দেখবে অনেকেই আসবে গ্রামের। অনেকেই তাদের শৈশবের কথা মনে করে আফসোস করে। কিন্তু শৈশবে ফিরে যেতে কার না ইচ্ছে করে বলো তো? গ্রামের অনেকেই পিকনিকে অংশগ্রহণ করবে। শুধু একবার ঘোষণা করে তাদের জানাতে হবে। একদল নদীর ধারে পিকনিক করতে এসেছে গো। তা দেখি আমাদের বাড়ির বাচ্চাগুলো বায়না করছে গো পিকনিক করবে বলে। হ্যাঁ, ছোট বাচ্চাদের আর কি দোষ বলো? আমাদেরই তো পিকনিক করতে ইচ্ছা করছে। যদি গ্রামের সকলে মিলে পিকনিক করা যেত খুব ভালো হতো। তা ঠিক বলেছ। ওই যে দেখো, রতন দাদা আর রবি এদিকেই আসছে। ওদের যদি একটু বলা যায়, দেখি না কি বলে। তা তোমরা দুজন এখানে দাঁড়িয়ে কি এত গল্প করছো? আর বলো না, নদীর ধারে একদল পিকনিক করতে এসেছে। তা দেখে ছোট ছোট বাচ্চারা কি বায়না করছে। ওরা কত ভালো ভালো রান্না করছে, আর সেই সব রান্নার গন্ধে বাচ্চাগুলো শুধু ওই দিকে যাচ্ছে। ওরা নাকি পিকনিক করবে। বলো, এরকম হয় নাকি? কেন হবে না? আমরাও একদিন পিকনিক করব, আর শহরের খাবার রান্না করব। দেখবে খুব মজা হবে। তাহলে তো অনেক জোগাড় করতে হবে, অনেক কাজ, সবাইকে বলতে হবে। হ্যাঁ, পরের রবিবার দেখে পিকনিক করব, সবাইকে জানিয়ে দিও। আর আজকে সন্ধেবেলায় মিটিং হবে। কি রান্না হবে আর কার কত টাকা করে চাঁদা দিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। বলো তোমরা কি কি খাবার খেতে চাও পিকনিকে? আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাবো। আচ্ছা আচ্ছা, হবে। ওই সব শহুরে রান্না তো আমরা করতে পারি না। পিকনিক করলে শহুরে রান্নার এই পিকনিক করব। তা ঠিক দিদি। হ্যাঁ, আর তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি তো আছেই। খুব ভালো হবে, ওই সব রান্না করলে খুব মজা হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চাঁদাটা তুলবো, আর বাজারের দায়িত্বটা আমি নিচ্ছি। তোমরা এই পাশটা দেখে নিও, আর এই সুযোগে কিছু টাকা পয়সাও আমি হাতিয়ে নেব। হ্যাঁ দাদা, সকলে মিলেমিশে কাজ করতে হবে। তুমি কাল থেকেই চাঁদা তুলে নিও। দুদিন পরেই তো আমাদের পিকনিক, আর ওই নদীর ধারেই পিকনিক করব। এ কি কাণ্ড গো, এখনো অবধি মাংস এসে পৌঁছলো না। আরে, আমাদের চাওয়ালা দাদারই তো কোনো খোঁজ নেই। বলো কি গো, ওই দোকানি দাদা কোথায় গেল? ওর কাছেই তো রয়েছে সমস্ত টাকা পয়সা। তাহলে কি হবে? এ বাবা, কি বলছো গো? এ আবার হয় নাকি? দাদা কি টাকা মেরে নেবে নাকি? তা হতে পারে না। তোমরা তাড়াতাড়ি চলো। ওই নদীর ধারে দোকানি কাকু পড়ে আছে, মনে হয় আঘাত পেয়েছে। এই শুনে সকলেই দৌড়ে যায় সেখানে এবং দেখে চা দোকানি পড়ে আছে, আর চারিদিকে টাকা পয়সা ছড়িয়ে আছে। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি
যে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, তাই হয়তো আজকে আমি এমন শাস্তি পেলাম। আমার হাত ভেঙেছে, আমার পা ভেঙেছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আরে থামো থামো, আসলে বলো তো হলোটা কি? চারিদিকে এত টাকা ছড়িয়ে আছে কেন? আর তুমি এত সকালবেলা কোথায় যাচ্ছিলে এত বড় ব্যাগ নিয়ে? লোভে পাপ আর পাপে মৃত্যু। আমার পাপে আমার হাত পা ভেঙেছে। আসলে পিকনিকের চাঁদা একটা বাড়ি পিছু 500 টাকা করে উঠেছে। আমাদের গ্রামে বাড়ির সংখ্যা 50টা। তাহলে ভাবো কত টাকা উঠেছে। সেই টাকা নিয়েই আমি ভেবেছিলাম শহরে চলে যাব, কিন্তু যাওয়ার পথে আমি এখানে হোঁচট খেয়ে পড়ে যাই আর আমার হাত পা দুটোই ভেঙে যায়। এই কথা শুনে সকলে চমকে ওঠে। বলো কি গো, এই যে সাংঘাতিক ব্যাপার। তোমার মনে মনে এত শয়তানি ছিল, তা তো জানতাম না। আমি বরাবরই পিকনিকে যারা আসতো তাদের ছোটোখাটো জিনিস চুরি করতাম। আমার দোকানে চা খেতে এলে আমি তাদের চোখের আড়ালে গিয়ে তাদের ব্যাগ থেকে টুকিটাকি জিনিস চুরি করতাম। আমি যেদিন জানতে পারি আমাদের গ্রামেও পিকনিক হবে, সেদিন আমি মনে মনে প্রস্তুতি নিয়েছি। যেহেতু শহরের অনেক দামি দামি খাবার রান্না হবে, তাই অনেক টাকা উঠবে, আর আমি সেই সব টাকা নিয়ে পালিয়ে যাব। তোমার মনে মনে এত খারাপ বুদ্ধি ছিল? আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আর তার শাস্তি আমি পেয়েছি। আমার হাত ভেঙেছে, আমার পা ভেঙেছে। তোমরা আমাকে একটু চিকিৎসার ব্যবস্থা করে দাও, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আর তোমাদের সব টাকা এখানেই আছে, সব এখানেই পড়ে আছে। এইসব কথা শুনে রবির বউ আর রমেনের বউ টাকা গুনতে থাকে। এদিকে রবি আর রমেন মিলে চা দোকানিকে ধরে নিয়ে যায় বাড়িতে। কোথায় ভাবলাম সব টাকা পয়সা নিয়ে পালিয়ে যাব, শহরে গিয়ে নতুন করে জীবন শুরু করব। তা না, এখন 2 মাস এখানেই পড়ে থাকতে হবে। কি ভুলটাই না করলাম। ওদিকে তো গ্রামের পিকনিকের জোগাড় করতে হবে, অনেক কিছু কেনাকাটাও করতে হবে। আমি কয়েকজনকে নিয়ে বাজারে যাই। আর রবি, তুই একটা ডাক্তারকে ডেকে ওর চিকিৎসার ব্যবস্থা কর। হ্যাঁ যাচ্ছি। এরকম একটা বিপদের দিনেও আমাদের পিকনিক না করলেও হবে না, নয়তো ছোট ছোট বাচ্চাগুলো কান্নাকাটি করবে। ওরা অনেক দিন ধরে খুব আশা করে আছে এই পিকনিক করবে বলে। তাড়াতাড়ি যাও, বাজারটা সেরে আসো। সবাইকে বেগুনি মুড়ি দিয়ে দিয়েছি, অনেক বেলা হলো, তাড়াতাড়ি রান্না করতে হবে। দাও তো, বাজারের জিনিসগুলো দাও। এই নাও, এর মধ্যে সব কিছুই আছে। তোমরা বউরা মিলে রান্নাটা শুরু করো, আমি দেখি মিষ্টি আর দইটা নিয়ে আসার ব্যবস্থা করি। বড় কড়াইতে মাংস রান্না হচ্ছে, তা দেখে ছোট ছোট বাচ্চাগুলো আনন্দ পাচ্ছে। ও বাবা, কখন রান্না হবে? বড্ড খিদে পেয়েছে তো। আরেকটু অপেক্ষা করো। অনেক দেরি করে বাজারগুলো সব এলো দিদি, তবুও দেখো গ্রামে সকলে মিলে কাজ করছে, ফলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। একদম একদম। এই দেখো, দাদা দই মিষ্টিও নিয়ে চলে এলো। কি গো, দোকানি কেমন আছে বলো তো? হ্যাঁ গো রবিদা, ডাক্তার কি বললো? হাত পা ভেঙেছে আর কোমরেও আঘাত লেগেছে, 2 মাসের পুরো বেড রেস্ট, আর ওকে একবার শহরের ডাক্তারও দেখাতে বলেছেন। উচিত শিক্ষা হয়েছে ব্যাটার, আমাদের আনন্দ মাটি করতে চেয়েছিল, এবারে বুঝুক ঠেলা। ওর শাস্তি পেয়েছে, বাদ দাও। চলো, আমাদের কাজ তাড়াতাড়ি সেরে ফেলি, সকলেরই খিদে পেয়েছে। রমেন, চলো চলো, সবাইকে ডেকে খেতে বসার ব্যবস্থা করি। সকলেই খেতে বসেছে, পাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আরে বাহ, দুর্দান্ত রান্না হয়েছে গো, দুর্দান্ত রান্না হয়েছে। সকলে আনন্দ করে খাচ্ছে, তা দেখে খুবই মজা লাগছে, তাই না রমেন? একেবারে সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, যখন সবাই মিলে পিকনিক করতাম। দোকানে যদি এই বুদ্ধিটা না দিত তাহলে কিছুই হতো না। দেখো, নিজের ভুলের জন্য এই আনন্দ থেকে বাদ পড়ে গেল, নিজেও বুঝতে পারলো না যে সে কি মিস করছে। আমি কত বড় ভুলটাই না করলাম, এর শাস্তি আমাকে পেতে হচ্ছে। যদি আমি লোভটা না করতাম তাহলে আজকে আমিও ওদের সাথে পিকনিক করতাম।
আর এখন আমি ঘরেই খাটের ওপরে বসে আছি, আশেপাশে কেউ নেই। বড্ড খিদে পেয়েছে, কিছু নিয়ে খেতেও তো পারছি না। কি অভাগা আমি, কি বড় দোষ আমি করলাম। এমন সময় একটা মহিলার কণ্ঠ পেয়ে চমকে ওঠে দোকানি। সে দেখে রবি আর রবির বউ এসেছে। এ কি, তোমরা এখানে? ওখানে সবাই আনন্দ করছে, আর তুমি কিনা এখানে একা বসে আছো, তাই তো তোমার জন্য খাবার নিয়ে এলাম। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। থাক দাদা, নিজের ভুল যে বুঝতে পেরেছো তাতেই হবে। আর এভাবে বলো না, যা হওয়ার হয়ে গেছে। ওখানে সবাই ভালোভাবে খাবার খাচ্ছে, আর তুমি কিনা এখানে একা শুয়ে আছো। আমাদেরও তো খারাপ লাগছে। যেমনই হোক, আমরা একই গ্রামে থাকি, আমরা যে প্রতিবেশী, আত্মীয়। আমি এখানে খাবার নিয়ে এসেছি তোমার জন্য, নাও তুমি পেট ভরে খেয়ে নাও। দোকানির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও। সবাই মিলেমিশে থাকতেই তো আনন্দ গো দাদা, এটা বোঝো না তুমি? আর নাও, আর কিছু বলতে হবে না, খেয়ে নাও দেখি। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, ওষুধ খেতে হবে তো। রমেনের বউ আসতে পারেনি, ওরা ওখানে সমস্ত কিছু দেখছে। তবে রমেনের বউ আমাকে বলে দিয়েছে তোমাকে বলতে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও, তারপর আমরা সকলে মিলে আবারও পিকনিক করব। আবারও পিকনিক করবে এই কথা শুনে দোকানের মুখে হাসি ফুটে ওঠে। কি গো, রান্না হলো? তা কি রান্না করলে গো? তাড়াতাড়ি দাও, খেয়ে দিয়ে যে আবার আমাকে কাছারিতে যেতে হবে, অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এই নাও তোমার জল খাবার, বেগুনি আর মুড়ি। আজকে ভাবছি গরম গরম খিচুড়ি তৈরি করব, আর রাতে গরম গরম আলু ভাজা আর মুড়ি। হবে না, হবে না, তা একদমই হবে না। পিঠে তৈরি করে দিতে হবে। শীতকাল তো এসেই গেল, এবার একটু পিঠে না হলে হয়? হবে না হবে না, আগের বার আমার মনে আছে আমি পিঠে তৈরি করেছিলাম, সব পিঠে একাই খেয়েছিলে। তারপর থেকে সারা মাস শুধু আমি পিঠেই তৈরি করে গেছি, আর তুমি খেয়ে গেছো। পিঠে তৈরি করতে ভীষণ কষ্ট হয়, চাল পেটে তৈরি করা যে কি কষ্টের সেটা আমি বুঝি, কিন্তু সারা শীতকাল ধরে আমি একটাও পিঠে খেতে পারিনি তোমার জন্য। তাহলে কি এবার পিঠে হবে না বাড়িতে? একদম না, একদম না, এবারে আর আমি একদম পিঠে তৈরি করব না। তাড়াতাড়ি যাও, চা মুড়ি খেয়ে বাজারে যাও। কাছারি যাওয়ার আগে বাজার করে দিয়ে যাবে কিন্তু। মোড়ল কি আর করবে, শেষমেশ চা মুড়ি খেতে থাকে। তারপরে হেলতে ধুলতে বাজারের ব্যাগটা নিয়ে চলে গেল বাজারে। বাজারে যাওয়ার পথে হঠাৎই রামুদের বাড়ি থেকে পিঠের গন্ধ পায় মোড়ল। আহ, মনে হচ্ছে এদের বাড়িতে পিঠে তৈরি হচ্ছে। যাই, একটু এদের বাড়িতে গিয়ে বসি। রামু, ও রামু, বাড়িতে আছো? হ্যাঁ, বাড়িতে আছি। আসুন মোড়ল মশাই, বসুন বসুন। কি গো গিন্নি, একটু চা বানাও, মোড়ল মশাই এসেছেন। দূর বাবা, এই তো বাড়ি থেকে চা মুড়ি খেয়ে এলাম, পিঠের গন্ধ পাচ্ছি। কোথায় বলবে একটু পিঠে দেব, তা না বলে কিনা চা দেব। আমার যে বড্ড পিঠে খেতে মন চাইছে। বাজারে যাওয়া হচ্ছিল নাকি? মোড়ল মশাই, সব ঠিক আছে তো? আপনাকে যেন কিরকম উদাস উদাস মনে হচ্ছে। হ্যাঁ, এমনি তো আমি ভালোই আছি, কিন্তু আমার মনে আজকে ভীষণ দুঃখ, তাই তো চেহারায় একটু উদাস উদাস ভাব। আমাকে বলুন মোড়ল মশাই, কি সমস্যা? সমস্যা বলতে তেমন কিছু না, তুমি তো জানোই আমি পিঠে খেতে কত ভালোবাসি। আমার পিঠে খেতে খুব ইচ্ছা করছিল, আর তোমাদের ঘর থেকে কি সুন্দর পিঠের গন্ধ পাচ্ছিলাম। তা তোমাদের বাড়িতে কি পিঠে রান্না হচ্ছে নাকি? হ্যাঁ মোড়ল মশাই, আজকে আমাদের বাড়িতে একটু পিঠে হচ্ছে আর কি। আপনি একটু বসুন, আমি আপনার জন্য 4টে পিঠে নিয়ে আসছি। মাত্র 4টে পিঠে কি হবে? রামু, নিয়ে এসো, থালা ভর্তি করে পিঠে নিয়ে এসো। এই রে, মেরেছে। আজকে আমি একটাও পিঠে পাবো বলে তো মনে হচ্ছে না। রামু থালায় ভরে পিঠে নিয়ে আসে। মোড়ল মশাই গপ গপ করে সেই পিঠে খেতে থাকে।
মোড়ল মশাইয়ের সব পিঠে খেয়ে নেয়। রামু আর রামুর বউ তো তা দেখে অবাক হয়ে যায়। এই রে, সব শেষ। কার মুখ দেখেছে আজ ঘুম থেকে উঠেছিলাম, মোড়ল মশাইয়ের আজই এই পথ দিয়ে বাজারে যেতে হলো। আমার ভাগ্যে একটাও পিঠে জুটলো না। সমস্ত পিঠে খাওয়ার পর মোড়ল মশাই বলল, না, খুব একটা জমলো না গো, আরো কয়েকটা পিঠে হলে ভালো হতো। ঠিক আছে, খুব সুন্দর রান্না করেছিলে। আজকে আমি আসি, বুঝলে? আমাকে আবার একটু বাজারে যেতে হবে। এরপর আবার যখন তুমি পিঠে বানাবে আমাকে ডাক দিও, কেমন? এই বলে মোড়ল মশাই বাজারের দিকে চলল। রামু আর রামুর বউ মাথায় হাত দিয়ে বাড়ির বারান্দায় বসে পড়ল। বলে কিনা জমলো না, আরো চাই। হ্যাঁ গো, এ কি রাক্ষস নাকি গো? আবার বলে পিঠে করলে নিমন্ত্রণ করতে। বাপরে বাপ, বাপের জন্মে যেন পিঠে খায়নি। মোড়ল মশাই আবারও বাজারের দিকে যেতে যেতে হঠাৎ একজনের বাড়ি থেকে নলেন গুড়ের পায়েসের গন্ধ পায় আর মনে মনে ভাবে, এই শীতের সকালে যদি একটু পায়েস পেতাম তাহলে বেশ ভালোই জমে যেত। যাই, একটু ওই ঘরের ভেতরেই যাই। অজিত, অজিত, এই দেখো আমি এসেছি। অনেক দিন পর তোমার সাথে গল্প করব বলে এলাম। আসো বন্ধু আসো, এখন তো আর আশাই হয় না। তা আজকে হঠাৎ? হ্যাঁ, তা তো ঠিক, এখন তো আর কাজের চাপে আসাই হয় না। এই যে এসেছি, অনেকক্ষণ গল্প করব, আর বৌদির হাতের পায়েস না খেয়ে কিন্তু উঠবো না, এই বলে রাখলাম। অজিত এটা শুনে ভয় পেয়ে যায় আর আমতা আমতা করে বলে, পায়েস? পায়েস কোথায়? কোথায় পাবো পায়েস? মিথ্যা কথা বলছো? আমি ঠিকই গন্ধ পেয়েছি। তুমি মনে হয় ভুলে গেছো, আমার নাকের ঘ্রাণ শক্তি অনেক বেশি। অনেক দূর থেকে আমি বুঝতে পারি কার বাড়িতে কি রান্না হচ্ছে। ওই সব বুঝতে পেরেই তো তারপর আমার বাড়িতে চলে এসছে। বড্ড পেটু খ্যাংলা রাক্ষস। হ্যাঁ বন্ধু, কিছু বললে? এসো এসো, একটু এখানে বসো, তোমার সাথে একটু গল্প করি। তা বলো, বৌদির পায়েস রান্না হলো? মোড়ল মশাই গল্প করতে থাকে। এইদিকে অজিতের বউ একটা বাটিতে পায়েস নিয়ে আসে। এই নাও, পায়েস চলে এসছে, খেয়ে নাও। এইটুকু পায়েস? এইটুকু পায়েসে আমার কি হবে? আমার তো আরো পায়েস চাই। আরে ও বৌদি, আরে হাঁড়িটা নিয়ে এসো। দেখতে দেখতে এক হাঁড়ি পায়েস গপ গপ করে মোড়ল মশাই একাই খেয়ে নেয় এবং সেটা অজিত আর অজিতের বউ তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। এইভাবেই সেদিন মোড়ল মশাই গ্রামের এবাড়ি সেবাড়ি এটা ওটা খেয়ে দিয়ে একদম বেলা করে বাড়িতে ঢোকে। সর্বনাশ করেছে গো, সর্বনাশ করেছে। তুমি তো বাজার গেলে সেই সকালবেলা, বেলা গড়িয়ে গেল, তুমি কিনা খালি হাতে ফিরছো। বাজার করনি? তাহলে এতক্ষণ কোথায় ছিলে? আর বাড়িতে রান্নাই বা হবেটা কি? কি খাবো কি আমি, আর তুমিই বা কি খাবে? আরে হ্যাঁ, আমি তো বাজার করতে গেছিলাম। এই দেখো গিন্নি, আমি যে একদম ভুলে গেছি। থাক, তোমার আর কিছু রান্না করতে হবে না আজকে, আমার পেট ভরাই আছে। আমি যাই, একটু বিশ্রাম নিয়ে গিয়ে। আরে এ কি কাণ্ড! আরে আমি খাবো কি? আরে আমি খাবো কি? কিছুই তো নেই ঘরে। এই লোকটাকে আমি যে কি করি! চলে গেল, না জানি কার বাড়িতে গিয়ে খেয়ে এসেছে। আবার বিকেল হতে না হতে কেউ এসে আমাকে চারটি কথা শোনায়। আমার হয়েছে যত জ্বালা। মোড়ল মশাইয়ের স্ত্রী এইসব কথাই ভাবছিল। এমন সময় সেখানে রামুর বউ আর অজিতের বউ এসে উপস্থিত হয়। দিদি, বিশাল বড় কাণ্ড ঘটেছে দিদি। কি হয়েছে? কি আবার হবে? আমার বাড়িতে গিয়ে দাদা সব পিঠে খেয়ে চলে এসেছে। আমি শীতের নতুন গুড় দিয়ে নলেন গুড়ের পায়েস বানিয়েছিলাম, এক চামচও খেয়ে দেখতে পারলাম না দিদি। এই রে, এই মানুষটাকে নিয়ে যে আমি কি করব কি জানি। হ্যাঁ, আমি তোমাদের টাকা দিয়ে দেবো। হ্যাঁ, মানুষটা তো একটু খেতে ভালোবাসে, তাই আর কি। খেতে ভালোবাসে না ছাই, এ তো পুরো নিজে যেচে খাওয়া বলে গো, আর সব খেয়ে নেয়। এ তো তাহলে একটা রাক্ষস। রাক্ষসও মনে হয় এত খেতে পারে না গো দিদি। তুমি তো ঘরে মোড়ল মশাইকে একটু পিঠে তৈরি করে দিতে পারো,
তা কি করিনি ভেবেছো? আগের শীতে প্রত্যেক দিন আমি বাড়িতে পিঠা তৈরি হতো। গুড়ের পায়েস, পিঠে, পাটিসাপটা, হরেক রকমের পিঠে করতাম। আজ অবধি আমি একটাও খেতে পারিনি কো। উনি সব খেয়ে নিতেন। এবারে রাগের চোটে আমি একটাও পিঠে তৈরি করিনি। কিন্তু দেখতে পাচ্ছি এবার আমাকে পিঠে তৈরি করতেই হবে। আর কিভাবে যে ওনাকে জব্দ করব সেটাও আমাকে ভাবতে হবে, বুঝলে? কিন্তু তা বলে দিদি, আমরাও কি তাহলে এবছর একটাও পিঠে খেতে পারবো না দিদি? আমাদের কি হবে? আমরা কি খাবো না? রান্না করলেই তো আবারও উনি চলে যাবেন। ওনাকে আমি এমন ভাবে জব্দ করব, তোমাদের দেখো আর ও এ জন্মে পিঠে খাওয়ার নাম করবে না। মোড়ল মশাই, তুমি সারাটা দিন নাক ডেকে ডেকে ঘুমাও, দেখো আমি তোমাকে কিভাবে জব্দ করি। তারপর তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলেই যে যার বাড়ির দিকে চলে যায়। মোড়ল মশাই সারাটা দিন ঘুমায় নাক ডেকে ডেকে। তারপর পরের দিন সকালবেলায়, ও গিন্নি, আজকে একটু পিঠে তৈরি করো না গো। সত্যি করে বলছি, অনেক দিন খাই না, কি যে খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে পিঠে করে দিলে আমি তোমাকে একটা নতুন শাড়ি কিনে দেব, আর নতুন গয়নাও গড়িয়ে দেব। হ্যাঁ গো, হ্যাঁ, অবশ্যই আজকে আমি পিঠা করব। তুমি বাজার থেকে নারকেল, চালগুড়ি সব নিয়ে এসো, আর আসার সময় একটু গুড় নিয়ে আসবে, ঠিক আছে? এইসব শুনে মোড়ল মশাইয়ের মনে হাসি ফুটে ওঠে। মোড়ল মশাই হেলতে দুলতে ব্যাগ নিয়ে চলে যায় বাজারে। এইদিকে মোড়ল মশাইয়ের স্ত্রী অনেকক্ষণ ধরেই ঘরের ভেতরে পায়চারি করছে। আরে বাবা, এত দেরি করছে কেন? কখন যে আসবে? এমন সময় অজিতের বউ এসে মোড়ল মশাইয়ের স্ত্রীকে একটা শিশি দিয়ে চলে যায়। এই নাও দিদি, অনেক কষ্ট করে জোগাড় করে এনেছি। মোড়ল মশাইয়ের স্ত্রীর মুখে হাসি ফুটে ওঠে। সকালবেলা এই মোড়ল মশাই বাজার করে ব্যাগে করে জিনিসপত্র এনে তার বউকে বলে, এই নাও গিন্নি, তোমার জন্যে সমস্ত কিছু নিয়ে এসেছি। এবার তুমি পিঠেটা তৈরি করো। দেখো, আবার কম করে তৈরি করো না। আমার যে বড্ড খেতে ইচ্ছে করছে, একটু বেশি করেই বানিও। আর পায়েসটাও যেন 2 সেরের মতন হয়। এ বাবা, এটা কি করে হয়? আমি তো আরে কি হলো? তোমরা কি এত ভাবছো? এত পিঠে আমি কিভাবে খাচ্ছি ওটাই ভাবছো তো? তা তোমরা কি ভেবেছিলে আমাকে জব্দ করবে? তা কখনো পারবে না। মোড়ল মশাইয়ের স্ত্রী ভয় পেয়ে যায়। তখন মোড়ল মশাই বলে, তুমি যখন অজয়ের বউয়ের কাছ থেকে শিশিটা নিচ্ছিলে, তখনই আমি চলে এসেছিলাম, আর আড়াল থেকে দাঁড়িয়ে তোমাদের সব কথোপকথন শুনে নিয়েছি। কি গো, তুমি সব পেয়েছো তো? দাও দাও, আমাকে ওই পাচক দাও। অনেক কষ্ট করে বদ্যিমশাইয়ের কাছ থেকে এনেছি। সাধারণত বদ্যিমশাইয়ের কাছে সবাই পেটের ব্যারাম সারাতে যায়। আমি পেটের ব্যারাম যাতে হয় তার জন্য ওষুধ নিয়ে এসেছি। টাকা কিন্তু একটু বেশি লেগেছে দিদি, আমাকে একটু বেশি দিতে হবে। কিন্তু এটা দিয়ে কি করবে দিদি? কি আর করবো বলো? পিঠে পিঠে পিঠে, সারা শীতকাল ধরে শুধু পিঠে আর পিঠে। আর আমি তৈরি করি, আর আমি একটাও খেতে পারি না। গ্রামের কেউ পিঠে তৈরি করে খেতে পারে না ওর জ্বালায়। আমি এই ওষুধ দিয়ে এমন পিঠে তৈরি করব, আর তারপর ওকে খাইয়ে দেব, পেটের ব্যারামে 3 দিন বিছানা ছেড়ে উঠতে পারবে না। তারপর নিশ্চয়ই আর পিঠে খাওয়ার নাম করবে না। এটাই হবে ওনার উপযুক্ত শাস্তি। মোড়ল মশাইয়ের স্ত্রী আর অজিতের স্ত্রী এই ব্যাপারটা ভেবে খুব হাসাহাসি করে। এইসব কথা আড়াল থেকে মোড়ল মশাই তখনই শুনে নিয়েছিল। আর রান্নাঘরে যখন তার স্ত্রী রান্না করছিল, সেই শিশির মশলা সরিয়ে নিয়েছিল। তা তুমি আমাকে কি ভেবেছিলে বোকা? তুমি কি না আমায় জব্দ করবে, তাও আবার এই পেটে ব্যথার ওষুধ খাইয়ে? তা কখনো হবে না। সব পিঠে আমিই খাবো, আর গ্রামের কারোর বাড়িতে পিঠে হলে সেই পিঠেও আমি খেয়ে নেব। আমি হলাম এই গ্রামের মোড়ল। হা 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 হা। আমাকে জব্দ করা এত সহজ নয় গো। মোড়ল মশাইয়ের কথা শুনে মোড়ল মশাইয়ের গিন্নি মাথায় হাত দিয়ে বসে পড়ে। যা, এবারেও জব্দ করতে পারলাম না। আর কি করা যাবে?
সব খেয়ে নিল গো, সব খেয়ে নিল। আমাকে এক পিসও দিল না, সব খেয়ে নিল। আমার পোড়া কপাল।